হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য এক্সপ্লেইন করতে যাচ্ছি 2023 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া হলিউডের লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড মুভিটি। মুভির গল্প কিছুটা এরকম যে একটা ফ্যামিলি হলিডে এনজয় করার জন্য লং আইল্যান্ডে চলে যায়, কিন্তু তারপর থেকেই স্বাভাবিক পৃথিবীটা অস্বাভাবিক হয়ে যায়। ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। এই মুভির গল্পটা সত্যিই খুব সুন্দর। মুভির IMDb রেটিং 6.5 আউট অফ 10 এবং 51% গুগল ইউজার মুভিটি লাইক করেছে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতেই আমরা পৃথিবীকে দেখতে পাই, তারপর আমেরিকা, যেখানে একটি সুন্দর সকালে শুরু হচ্ছে। আমরা এই মুভিতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্যামিলির সাথে থাকব, ক্লে স্যানফোর্ডের ফ্যামিলিটিতে ক্লে স্যানফোর্ড, তার ওয়াইফ অ্যামান্ডা স্যানফোর্ড আর তাদের দুই সন্তান রোজ এবং আর্চি। ক্লে একজন প্রফেসর, সে নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে পড়ায়। সে খুব শান্তশিষ্ট একজন মানুষ এবং খুব নরম স্বভাবের, তার রাগও খুব কম। ক্লে তার ওয়াইফ এবং সন্তানদের অনেক ভালোবাসে, কিন্তু তার ওয়াইফ অ্যামান্ডা সম্পূর্ণ তার উল্টো। খুব তাড়াতাড়ি তার মাথায় রাগ উঠে যায়। সে কাউকে তো বিশ্বাস করেই না, উল্টো কাউকে সহ্যও করতে পারে না। অযথা চেঁচামেচি করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, কোনো সাধারণ বিষয় নিয়ে তর্ক করা তার স্বভাব। সে নিউ ইয়র্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব করে। তাদের ছোট মেয়ে রোজ, যে দেখতে একদম পরীর মতো। রোজ আজকাল নেটফ্লিক্সে ফ্রেন্ডস সিরিজের লাস্ট এপিসোড নিয়ে ব্যস্ত সময় পার করছে। আর্চি রোজের থেকে বড় হলেও সে তার ছোট বোনের সাথে সবসময় মজা করে। সবকিছু মিলিয়ে তাদের ফ্যামিলিটা একটি সাধারণ ফ্যামিলির মতোই। যাই হোক, মুভিতে প্রেজেন্ট ডেতে দেখানো হয় ক্লে ঘুম থেকে উঠে দেখতে পায় অ্যামান্ডা আগেই ঘুম থেকে উঠেছে, কিন্তু তাকে আজ একটু অন্যরকম লাগছিল। তখন অ্যামান্ডা ক্লেকে বলে, আমি যখন আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাইরে অনেক মানুষ দেখতে পেয়েছিলাম। তখন আমার মনে একটা চিন্তা এসেছিল, আমরা কোথাও যেয়ে ঘুরে আসতে পারি। আর তাই আমি লং আইল্যান্ডে একটা বাড়ি রিজার্ভ করেছি, আর আমরা এখন সেখানেই যাব। আর আমি তোমাকে এটা আগে জানাইনি, কারণ আমি জানতাম আমি যদি বাড়ি বুকিং করি তাহলে তুমি না করবে না। বেচারা ক্লে আর কী বলবে, সে তার স্ত্রীর কথা মেনে নেয়। এরপর অ্যামান্ডা বাচ্চাদের রেডি করে এবং লং আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে। ফ্যামিলি তাদের গাড়িতে করে লং আইল্যান্ডে তাদের রিজার্ভ করা বাড়িতে চলে আসে। অ্যামান্ডার বুকিং করা বাড়িটা চমৎকার ছিল, তাদের সবারই বাড়িটা পছন্দ হয়। বাড়িটাতে একটা সুইমিং পুলও ছিল। রোজ আর আর্চি যেটা থেকে সাঁতার কাটতে শুরু করে। ক্লে গাড়ি থেকে তাদের সাথে নিয়ে আসা জিনিসপত্রগুলো বাড়ির ভিতরে নিয়ে আসে। তারা তাদের বাড়ির সামনে একটি মা হরিণ আর তার বাচ্চাকে দেখতে পায়। অ্যামান্ডা তাকে বলে, আমি মার্কেটে যাব প্রয়োজনীয় আরও জিনিসপত্র নেওয়ার জন্য। অ্যামান্ডা তার বুকিং করা বাড়িটা দেখে খুব খুশি হয়েছিল, তাই সে খুশি খুশি মার্কেটে চলে যায় প্রয়োজনীয় গ্রোসারি নিতে। মার্কেটে যেয়ে সে একটা লোককে দেখে অবাক হয়। লোকটার মুখে দাড়ি ছিল, তার মাথায় ক্যাপ ছিল। লোকটি তার গাড়িতে অনেকগুলো খাবার তুলছিল, যা দেখে অ্যামান্ডা একটু অবাক হয়, কেননা লোকটি তার গাড়িতে যত খাবার নিয়েছিল তা একটি ফ্যামিলির অনেক দিন চলে যাবে। অ্যামান্ডা তার দিকে আর ধ্যান না দিয়ে তার প্রয়োজনীয় গ্রোসারি নিয়ে বাড়িতে চলে আসে। ক্লে স্মোকিং করতে পছন্দ করত, কিন্তু অ্যামান্ডার মতো ওয়াইফ যার আছে তাকে স্মোকিং থেকে দূরে থাকাই ভালো, তাই সে স্মোকিং ছেড়েই দিয়েছিল। ক্লে তার ফ্যামিলি নিয়ে হলিডেতে ছিল, তাই অ্যামান্ডা নিজেই তাকে এক প্যাকেট সিগারেট দেয় হলিডে এনজয় করার জন্য। কিন্তু অ্যামান্ডা তাকে সাফ সাফ বলে দেয়, তুমি এখানে স্মোক করতে পারো, কিন্তু ছেলে মেয়েদের সামনে না, তাদের চোখের আড়ালে। এরপর তারা তাদের সময়গুলোকে আরও সুন্দর করে উপভোগ করার জন্য সি বিচে চলে যায়। তারা অনেক শান্তিতে তাদের সময়গুলো এনজয় করছিল। তারা যখন সি বিচে এসেছিল তখন তারা বিচের কাছেই সমুদ্রে একটি জাহাজ দেখতে পেয়েছিল। তারা ভেবেছিল জাহাজটা হয়তো তার পথ পরিবর্তন করবে, কিন্তু 2-1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও জাহাজটা তার পথ পরিবর্তন করে না, বরং জাহাজটা ধীরে ধীরে আরও বিচের কাছাকাছি আসতে থাকে। পরীর মতো দেখতে রোজ শুধুমাত্র সেই জাহাজটাই দেখছিল। নিষ্পাপ রোজ হয়তো বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে। ধীরে ধীরে শিপটা একদম বিচের কাছাকাছি চলে আসছে, যা দেখে অ্যামান্ডা ঘুমন্ত ক্লেকে ডেকে তোলে এবং বলে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ শিপটা তার চলার পথও পরিবর্তন করছেই না, বরং বিচের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। জাহাজটাকে এগিয়ে আসতে দেখে ক্লে ফ্যামিলি সহ বিচে থাকা সবাই ভয় পেয়ে যায় এবং দ্রুত সেফ জায়গায় যাওয়ার জন্য দৌড়াতে থাকে। তারা বুঝতে পেরেছিল যে জাহাজটা কোনো মানুষ কন্ট্রোল করছিল না, কেননা জাহাজটা ছিল কোনো একটা অয়েল কোম্পানির, আর শিপটাতে অয়েল দিয়ে ভর্তি ছিল। এখন এই সময় এখানে কোনো অয়েল শিপ আসার কথা না। যাই হোক,
জাহাজটা একদম বিচের কিনারেতে বালিতে এসে আটকে যায়। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন বিচটাকে খালি করে ফেলে। ক্লে সেখানে কর্মরত একজন গার্ডকে শিপটার ব্যাপারে জিজ্ঞাসা করলে গার্ড তার উত্তরে জানায় মেবি নেভিগেশন সিস্টেমে কোনো গরমিল হয়েছে। সকাল থেকে আরও 3টি জাহাজের সাথে এমনটা হয়েছে, কিন্তু সবথেকে বড় বিষয় হলো একটা জাহাজের সাথে এমনটা হলে সেটা স্বাভাবিক ছিল, কিন্তু একদিনে 3টা জাহাজের সাথে সেম ঘটনা একটু অস্বাভাবিক হয়ে গেল। ক্লে ফ্যামিলি তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরই তারা বুঝতে পারে তাদের ইন্টারনেট কাজ করছিল না। তারা তাদের টিভি চেক করে, কিন্তু টিভিতেও কোনো চ্যানেল ছিল না। ক্লে ফ্যামিলি অনলাইন থেকে কোনো খাবারও অর্ডার করতে পারছিল না, তাই সন্ধ্যায় তারা শুধুমাত্র বার্গার খেয়ে নেয়। এরপর রাতের বেলা রোজ আর আর্চি ঘুমিয়ে পড়লে ক্লে আর অ্যামান্ডা ড্রিঙ্কস করা শুরু করে। ঠিক সেই সময় তাদের বাড়ির দরজায় কেউ নক করে। তারা ভয় পেয়ে গেলেও দরজাটা খোলে এবং তাদের সামনে স্কট নামের একজন লোক এবং তার মেয়ে রুথকে দেখতে পায়। ক্লে এবং অ্যামান্ডা একটু ঘাবড়ে যায়, কারণ এখানে এত রাতে অপরিচিত কারো আসাটা একদম অস্বাভাবিক ব্যাপার। স্কট তখন তাদের বলে, আসলে এ বাড়িটা আমাদের, আর আপনারা আমাকে ইমেইল করেছিলেন। স্কট অ্যামান্ডার নাম জানতো, কিন্তু তাদের আগে কথা হয়নি, তাই অ্যামান্ডার একটু সন্দেহ হচ্ছিল স্কটের ব্যাপারে। স্কট তাদের কাছে ভিতরে যাওয়ার অনুমতি চাইলে ক্লে তাদেরকে ভিতরে আসতে দেয়। স্কট তখন তাদেরকে বলে, আমরা শহরে থাকি এবং আমরা একটা প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার সময় বুঝতে পারি শহরে ব্ল্যাক আউট হয়েছে, অর্থাৎ শহরে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেছে, যে কারণে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। আর আমি শহরে একটি বিল্ডিংয়ের 14 তলায় থাকি। যদি আমরা ট্রাফিক জ্যাম শেষ করে আমাদের বিল্ডিংয়ে পৌঁছেও যাই, তবুও ইলেকট্রিসিটির অভাবে আমরা আমাদের ঘরে পৌঁছাতে পারবো না। পার্কিং লাউঞ্জেই আমাদের ঘুমিয়ে পড়তে হতো, কারণ আমি একজন অপারেশনের রোগী, সিঁড়ি বেয়ে উঠতে পারবো না, আর যে কারণেই এখানে এসেছি। স্কট তাদের আরও বলে, আমি জানি আপনারা এখানে আপনাদের হলিডে কাটাতে এসেছেন, এখানে থাকার জন্য আপনারা টাকাও খরচ করেছেন, কিন্তু আমি এখানে বিপদে পড়ে এসেছি, আর আমি আপনাদের কোনো সমস্যার সৃষ্টি করব না। আমি আমার মেয়েকে নিয়ে বেসমেন্টে ঘুমিয়ে পড়ব, আর এজন্য আমি আপনাদের টাকাও দিয়ে দিব। স্কট তখন তাদেরকে $1000 ফেরত দেয়। স্কট আর তার মেয়েকে নিয়ে ক্লের কোনো প্রবলেম ছিল না, কিন্তু অ্যামান্ডা এত সহজেই একজন অচেনা মানুষকে তাদের বাড়িতে মেনে নিতে পারছিল না। ক্লে অ্যামান্ডাকে বলেছিল এটা যদি তাদের বাড়ি হয় তাহলে তারা এখানে থাকতে পারে, কিন্তু অ্যামান্ডা বলে, না, আমি অপরিচিত মানুষদের সাথে থাকতে পারবো না। সে স্কটকে বলে, আমরা আপনাদের এখানে থাকার অনুমতি দিতে পারবো না। এরপর ক্লে এবং অ্যামান্ডা দুজনে আলাদাভাবে কথা বলার জন্য উপরে চলে যায়। অ্যামান্ডা ক্লেকে বলে ওরা সেফ নয়, ওদেরকে এখানে থাকতে দিলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অ্যামান্ডার মনে অদ্ভুত ধরনের খেয়াল আসতে থাকে। তখন ক্লে তাকে বোঝানোর চেষ্টা করে তারা বিপদে পড়েছে। অ্যামান্ডা ক্লেকে বলে, এরা আমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে এসেছে। ক্লে বলে, এটা যদি তাদের বাড়ি না হতো তাহলে সে ক্যাবিনেটও খুলতে পারতো না, তাদের কাছে চাবিও থাকতো না। অ্যামান্ডা রাগ হতে থাকে। সে ক্লেকে বলে, এই বাড়িতে তাদের একটা ছবিও নেই, তারা এখানে আমাদের কোনো ক্ষতি করার জন্যই এসেছে, আর আমাদের মিথ্যা কথা বলছে। ক্লে তখন বলে, আমি তাদের সাথে আবার কথা বলবো, আর যদি আমার একটুও সন্দেহ হয় তাহলে আমি তাদেরকে যেতে বলবো। এরপর তারা দুজন আবার স্কটের সাথে কথা বলতে আসে। তখন স্কট খুব মার্জিতভাবে তাদের সাথে কথা বলা শুরু করে। অ্যামান্ডা স্কটের কাছে তার আইডি কার্ড দেখতে চায়, কিন্তু স্কট তাকে তার আইডি কার্ড দেখাতে পারে না, কারণ স্কট তার আইডি ভুল করে কোথাও ফেলে এসেছে। এরপর অ্যামান্ডা তাকে তার নাম, ঠিকানা, যে শহরে থাকে সবকিছু জিজ্ঞাসা করে। স্কট সবকিছু ঠিকঠাকভাবে উত্তর দেয়। অ্যামান্ডা তাকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করলে স্কট বলে সে একজন আর্ট ডিলার এবং সে তার অফিসের কাজে মরক্কো গেছে। এসব কথাবার্তা চলছিল। তখন স্কটের মেয়ে রুথ টিভি অন করে এবং সেখানে দেখা যায় ইমার্জেন্সি অ্যালার্ট শো করছে, অর্থাৎ শহরে ইমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হয়েছে, এবং যেটা যে কোনো কারণে হতে পারে, সেটা হামলা হতে পারে বা এই রিলেটেড যে কোনো কিছু। এই সব কিছু দেখে ক্লে তাদের এখানে থাকার অনুমতি দেয়, কারণ মানবতার খাতিরে এতটুকু হেল্প তো করতেই হবে, আর তাছাড়া সে এই বাড়ির মালিকও। এরপর রুথ এবং স্কট বেসমেন্টে চলে যায় ঘুমানোর জন্য। এখানে রুথ তার বাবাকে বলে এই বাড়ি থেকে স্যানফোর্ড ফ্যামিলিকে তাড়াতে হবে। তখন স্কট বলে তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানো যাবে না, তাদেরকে বিশ্বাস করাতে হবে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন রুথ জিজ্ঞাসা করে, সত্যিই কি সবকিছু ঠিক হয়ে যাবে? কিন্তু স্কট এই বিষয় নিয়ে আর কোনো কথা বলে না। এরপরে মুভিতে অ্যামান্ডা এবং ক্লেকে দেখানো হয় এবং অ্যামান্ডাকে তখনও চিন্তিত দেখাচ্ছিল। অ্যামান্ডা তখনও স্কট এবং তার মেয়ের ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল।
তখন ক্লে তাকে বোঝানোর চেষ্টা করে তাদের থেকে কোনো ভয় পাওয়ার কারণ নেই এবং অ্যামান্ডাকে বলে চিন্তা না করে ঘুমিয়ে পড়ার জন্য। পরদিন সকালবেলা রোজ তার মাকে ঘুম থেকে ডেকে তোলে এবং বলে, আমি ফ্রেন্ড সিরিজের লাস্ট এপিসোড দেখব, কিন্তু ইন্টারনেট কাজ করছে না, তুমি কিছু একটা করো। ঘুম থেকে উঠে অ্যামান্ডা তার ফোন হাতে নিয়ে কিছু সিকিউরিটি অ্যালার্টস দেখতে পায়। অ্যামান্ডা ওই অ্যালার্টসগুলো ক্লেকে দেখাতে চায়, কিন্তু ক্লে সেগুলো দেখার আগেই মোবাইল স্ক্রিন থেকে সেগুলো গায়েব হয়ে যায়। তখন ক্লে বলে মেবি কেউ এইসব কিছু হ্যাক করেছে এবং পুরো সিস্টেমটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অ্যামান্ডার মনে শুধু একটাই সংশয় ছিল যে তাদের ঘরে 2 জন অচেনা মানুষ রয়েছে। এরপর কফি খাওয়া শেষ করে ক্লে অ্যামান্ডাকে বলে, আমি মার্কেটে যাচ্ছি, দেখি সেখান থেকে এইসব বিষয়ে কিছু জানতে পারি কিনা। এরপর রুথ এবং স্কট ঘুম থেকে উঠে পড়ে এবং ক্লে কোথায় জানতে চাইলে অ্যামান্ডা বলে সে মার্কেটে গেছে। অ্যামান্ডা তখন তাদের সকালবেলার নিউজ অ্যালার্টের ব্যাপারে বলে, যা শুনে স্কট অনেকটা ঘাবড়ে যায়। অ্যামান্ডা স্কটকে বলে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে। তখন স্কট বলে, না, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্কট এদেরকে ভয় দেখাতে চায় না, তাই এই মিথ্যা কথা বলে। স্কট তাদের একটা কম্পিউটার ভাইরাসের ব্যাপারে বলে যা 2000 সালে বানানো হয়েছিল। যে ভাইরাসটা বেশ কিছু কোম্পানির কোটি কোটি টাকা ক্ষতি করেছিল। পরে জানা যায় ওই ভাইরাসটা ফিলিপাইনের 2 জন ছেলে বানিয়েছিল। তো এমনটা হতে পারে এখন যে সব কিছু ঘটছে তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, হয়তো সিস্টেমে কোনো একটা প্রবলেম হয়েছে। আর এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্কট তাদের যতই সাহস দিক না কেন, পরিস্থিতি সত্যিই খারাপের দিকে যাচ্ছিল। রুথের মা প্লেনে করে কোথাও গিয়েছিল এবং তার সাথে যোগাযোগও হচ্ছিল না, কারণ সিস্টেমে প্রবলেম হয়েছে। তাই রুথ আর স্কট এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ছিল। রোজ বাড়ির সামনে বসেছিল। ঠিক তখনই সে অনেকগুলো হরিণ দেখতে পায়, যার সংখ্যাতে অনেক ছিল। এই বিষয়টা একটু অদ্ভুতও ছিল, কারণ পশু পাখিরা খুব বিপদে না পড়লে লোকালয়ে আসে না। এরপর স্কট তার এক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। স্কট যখন প্রতিবেশীর বাড়িতে যায়, সে দেখতে পায় সে বাড়ির অবস্থা স্বাভাবিক নেই। বাড়ির জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পায় সে। অন্যদিকে ক্লে যখন রাস্তায় ছিল তখন জিপিএস কাজ করছিল না, যার কারণে সে তার রাস্তা ভুলে গিয়েছিল। ক্লে অনেকটা ঘাবড়ে যায়। এই সময় রাস্তায় সে একজন মহিলাকে দেখতে পায়, যে মহিলাটাও তার মতো ঘাবড়ে গিয়েছিল। মহিলাটা স্প্যানিশ ভাষায় ক্লেকে কিছু বলেছিল, যা মুভিতে ট্রান্সলেট করে দেখানো হয়নি। একে তো ক্লে নিজেই বিপদের মধ্যে ছিল, দ্বিতীয়ত সে মহিলাটার কথা কিছু বুঝতে পারছিল না। তাই ক্লে তাকে কোনো হেল্প না করেই চলে আসে। কিছুক্ষণ পর ক্লে একটা প্লেনের শব্দ শুনতে পায়। ক্লে পিছনের দিকে দেখে প্লেনটা থেকে লাল রঙের কিছু উড়ছে। এটা দেখে সে আরও দ্রুত গাড়ি চালাতে থাকে। আসলে প্লেনটা থেকে লাল রঙের কাগজের টুকরো ফেলা হচ্ছিল এবং সেই কাগজের টুকরোগুলোতে আরবিতে কিছু লেখা ছিল। অন্যদিকে স্কট তার প্রতিবেশীর বাড়িতে এসে তাকে খুঁজে পায় না, কিন্তু স্কট জানতো তার বাড়িতে একটা স্যাটেলাইট ফোন আছে। স্কট সেই ফোনটা নিয়ে নেয়। এত কিছু ঘটছিল যার সম্বন্ধে রোজ আর আর্চির কোনো ধারণা ছিল না, তাই তারা স্বাভাবিকভাবেই তাদের হলিডে এনজয় করছিল। রোজ আর আর্চি খেলতে খেলতে বনের মধ্যে চলে যায় এবং সেখানে তারা একটি কুঁড়ে ঘর দেখতে পায়। এর মধ্যে কী আছে তা দেখার জন্য 2 ভাই বোন ভিতরে প্রবেশ করে। রোজ তার ভাই আর্চিকে সকালে হরিণ দেখার কথা বলে, কিন্তু আর্চি তার এই কথাটা সিরিয়াসলি নেয় না, বরং তাকে ভয় দেখানোর জন্য কাহিনী বলতে শুরু করে। এরপর যখন তারা জঙ্গল থেকে বাড়ি ফিরে আসছিল তখন আর্চিকে একটা পোকা কামড় দেয়। স্কট স্যাটেলাইট ফোন নিয়ে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু স্যাটেলাইট ফোনটাও কাজ করছিল না। এরপর স্কট সমুদ্র পাড়ের দিকে যায়, যেখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল। সমুদ্র পাড়ের চারদিকে মৃত মানুষের শরীরের টুকরো টুকরো অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেখানে কোনো মানুষই বেঁচে ছিল না। একটা গম্ভীর পরিবেশ তৈরি হয়েছিল সমুদ্র পাড়ে। এই সময় স্কট আরও একটা প্লেন দেখতে পায় যেটা এই দিকেই আসছিল। তখন স্কটের আর বুঝতে বাকি থাকে না যে এই প্লেনটাও এখানে ক্র্যাশ হতে যাচ্ছে। সে তার জীবন বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা ঘরের মধ্যে প্রবেশ করে। প্লেনটা সমুদ্রের কিনারে ক্র্যাশ হয় এবং যার ফলে সৃষ্ট সমুদ্রের ঢেউয়ের পানি দিয়ে স্কট পুরোপুরি ভিজে যায়। এই সব কিছু সে তার নিজের চোখে দেখে বুঝতে পারে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। স্কট বাড়ি চলে আসে, কিন্তু তার মেয়ের কাছ থেকে সত্যটা লুকায় যে সে একটা প্লেন ক্র্যাশ হওয়া দেখেছে। সে ভিজে যাওয়ার কারণ হিসেবে বলে সে একটা সুইমিং পুলে পড়ে গিয়েছিল। স্কট তার মেয়ে রুথকে শুকনো কাপড় নিয়ে আসার জন্য ভিতরে পাঠিয়ে দেয়, আর অ্যামান্ডাকে বলে স্যাটেলাইট ফোন কাজ করছে না। যদি সব কিছু বন্ধও হয়ে যায় তবুও স্যাটেলাইট ফোন বন্ধ হয়ে যাওয়ার কথা না। স্কটের এই কথাগুলো অ্যামান্ডা বিশ্বাস করছিল না।
তাই স্কট তাকে বলে, আমি নিজের চোখে একটা প্লেন ক্রাশ হতে দেখেছি। রোজ আর আর্চি তখনও বাইরে ছিল। ঠিক সেই সময় খুব জোরে একটা শব্দ হতে থাকে। শব্দটা এত জোরে হচ্ছিল যে তাদের হাত দিয়ে কান চেপে ধরতে হয়েছিল। এমনকি তাদের ঘরের জানালার কাচও ফেটে যাচ্ছিল। অ্যামান্ডার খুব চিন্তা হচ্ছিল রোজ আর আর্চির জন্য। তাই সে কানে হাত দিয়ে চেপে ধরেই জঙ্গলের দিকে চলে যায় এবং বাচ্চাদের বাড়িতে নিয়ে আসে। ঠিক সেই সময় সে শব্দটাও থেমে যায়। অ্যামান্ডা স্কটকে জিজ্ঞাসা করে এই শব্দটা কিসের হতে পারে। স্কট আর কি বলবে। তখন আর্চি বলে, শব্দটা যখন শুরু হয় তখন আমি একটু দেরি করে আমার কান চেপে ধরেছিলাম, আর এখন আমার কেমন যেন অদ্ভুত লাগছে। অ্যামান্ডা আবার স্কটকে জিজ্ঞাসা করে, বলো ওই শব্দটা কিসের ছিল, তুমি নিশ্চয়ই সব কিছু জানো। স্কট তখন বলে, এই শব্দটা অবশ্যই কোনো বিমানের ছিল না, আবার কোনো বোমের শব্দও ছিল না। এটা কোনো ধরনের শব্দ যন্ত্র হতে পারে, কিন্তু শিওরভাবে কিছু বলা যাচ্ছে না। অ্যামান্ডা তার উপর ক্ষেপে যায় আর বলে, কেন শিওরভাবে বলতে পারবে না? কিছুক্ষণ আগে তো তুমি অনেক ধরনের কথা বলে আমাকে ভয় দেখাচ্ছিলে। সে ক্লেকে নিয়ে চিন্তিত ছিল, কারণ ক্লে তখনও বাড়ি ফেরেনি। রুথ বসে থেকে স্কট আর অ্যামান্ডার কথা শুনছিল। এখানে সে জানতে পারে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এবং পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কেউ বলতে পারছে না। এইসব কথাগুলো স্কট তার মেয়ের কাছ থেকে লুকাতে চেয়েছিল, কিন্তু অ্যামান্ডার জন্য তা আর লুকানো থাকে না। রুথ এসব কিছু শুনে অনেকটা চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মা তখনও বাইরে ছিল অফিসের কাজে। এরপর অ্যামান্ডা স্কটকে বলে, সে গতদিন যখন মার্কেটে গিয়েছিল তখন একটা লোককে দেখেছিল যে অনেকগুলো খাবার এবং অনেক খাওয়ার পানি কিনেছিল। হয়তো সে সব কিছু জানতো যে কি হতে চলেছে। পরিস্থিতি যে এমনটা হবে সে লোকটা হয়তো আগে থেকে বিষয়টা বুঝতে পেরেছিল। স্কট তখন বলে, আমি তাকে চিনি, তার নাম ড্যানি। সে একজন কন্ট্রাক্টর এবং সে আমার বাড়ি ডিজাইন করেছে। সে সবসময় প্রতিকূল পরিস্থিতির জন্য রেডি থাকে। হতে পারে সে এই সব কিছু আগে থেকেই বুঝতে পেরেছিল। এই সময় ক্লে ঘরে ফিরে আসে। সে অনেক ভীত হয়ে পড়েছিল সব কিছু দেখে। ক্লে বলে, আমি রাস্তায় একটা প্লেন দেখেছিলাম, যে প্লেনটা আরবিতে লেখা কিছু লিফলেট ফেলছিল। লিফলেটটাতে কি লেখা ছিল তা কেউ বুঝতে পারছিল না। তখন আর্চি লিফলেটটা হাতে নেয়। সে কোনো একটা ভিডিও গেমে এই লেখাটা দেখেছিল। লিফলেটটিতে লেখা আছে আমেরিকার মৃত্যু। এই সব কিছুতে স্যানফোর্ড ফ্যামিলি একদম ঘাবড়ে যায়। তারা ভাবে তাদের দেশে হামলা হয়েছে এবং তারা সেখান থেকে তাদের নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। স্কট তাদের অনেক আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্কট তাদের বোঝানোর চেষ্টা করে শহরের পরিস্থিতি এখানকার চেয়ে অনেক খারাপ হবে, কিন্তু স্যানফোর্ড ফ্যামিলি তার কথায় কান না দিয়ে বাড়ির পথে রওনা হয়। এই সব কিছুতে রুথ তার মাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। তখন স্কট তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে তার মা হয়তো ভালোই আছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সে আবার তার কাছে ফিরে আসবে। স্যানফোর্ড ফ্যামিলি গাড়িতে করে যাচ্ছে। রাস্তার মধ্যেও তারা অনেক টেসলা কার দেখতে পায়। কারগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়া অবস্থায় ছিল এবং কারগুলো পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো গাড়িগুলো অটো মোডে চলছিল, কোনো ড্রাইভার ছিল না। মুভিতে দেখানো হয় এই গাড়িগুলোর জন্য পুরোটা রাস্তা জ্যাম হয়ে গিয়েছিল। অ্যামেন্ডা তখন বুঝতে পারে এই সব কিছু সিস্টেমে প্রবলেম হওয়ার কারণেই হচ্ছে। অ্যামেন্ডা দেখতে পায় আরও টেসলা কার এই দিকে আসছে। তার আর বুঝতে বাকি থাকে না কি থেকে কি হচ্ছে। সে দৌড়ে গাড়িতে উঠে গাড়িটা ঘুরে নেয়। স্কটের বাড়ির দিকে আসতে থাকে, কারণ তাদের আর কোনো উপায় ছিল না। স্যানফোর্ড ফ্যামিলি স্কটের বাসায় ফেরত আসে। সবাই অনেক টেনশনে ছিল। অ্যামেন্ডার কথা মতো ক্লে বাথটাবে পানি ভরতে থাকে। রুথ তখন তার কাছে আসে এবং বলে, আপনি কি আমার সাথে স্মোক করবেন? দুইজনই অনেক টেনশনে ছিল, তাই তারা একসাথে স্মোক করা শুরু করে। অন্যদিকে বাচ্চারা তাদের ঘরে ছিল। রোজ এই পরিস্থিতিতে অনেকটা ঘাবড়ে গিয়েছিল, তাই সে তার মন ভালো করার জন্য ফ্রেন্ডস সিরিজের লাস্ট এপিসোড দেখার জন্য উদ্বিগ্ন হয়েছিল। অ্যামেন্ডার স্কট বসে গল্প করছিল। স্কট বলে সে তার একজন ক্লায়েন্টের সাথে দেখা করেছিল যে অনেক বড় একটা প্রজেক্টে কাজ করে। প্রজেক্টটা এত বড় ছিল যে যেটা পেন্টাগনের 2-4টা বিগ প্রজেক্টগুলোর মধ্যে একটা ছিল। সে বলে বড় লোকদের এইসব বিষয়ে আগে থেকেই ধারণা হয়ে যায় বা তারা বিষয়গুলো আগে থেকেই জানতে পারে। সে বর্তমান পরিস্থিতির ব্যাপারে আগে থেকেই জানত। সে শুধু আমাকে বলেছিল নিজের খেয়াল রাখো। তার সেই কথাটার মানে আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি। সে হয়তো আমাকে নিয়ে একটু চিন্তিত ছিল, যে কারণেই আমাকে আমার খেয়াল রাখার জন্য বলেছিল। অ্যামান্ডা আর স্কটের মতো যে রুটেজ ব্যাপারটা ছিল সেটা ধীরে ধীরে কমে যেতে থাকে। তারা তাদের মনের শান্তির জন্য মিউজিক অন করে ড্যান্স করা শুরু করে।
ক্লে আর রুথ তখনও বাইরে স্মোক করছিল আর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিল। ক্লে তখন রুথকে বলে, আমরা তোমাদের একটা বিষয় জানাইনি, যা হলো আমরা যখন বিচে গিয়েছিলাম তখন একটা জাহাজ বিচে চলে এসেছিল। জানি না এই অদ্ভুত বিষয়টা কেন ঘটেছিল। ঠিক তখনই তারা এক আজব ধরনের শব্দ শুনতে পায় এবং দৌড়ে সুইমিং পুলের কাছে চলে আসে। এখানে দেখতে পায় সুইমিং পুলে ফ্লেমিঙ্গো সাঁতার কাটছে, যা আরও একটি আজব ঘটনা। অন্যদিকে অ্যামান্ডা আর স্কট মিউজিকের সাথে ড্যান্স করছে, যেখানে অ্যামান্ডা স্কটকে জড়িয়ে ধরে আর বলে, খুব শীঘ্রই তুমি তোমার ওয়াইফের সাথে দেখা করতে পারবে। আর তার কিছুক্ষণ পর আবার সেই ভয়ানক শব্দটা শুরু হয়। সবাই তখন কান চেপে ধরে আওয়াজ থেকে বাঁচার চেষ্টা করে। আওয়াজের প্রচণ্ড শব্দে ইলেকট্রিসিটি লাইটগুলো ফেটে যেতে থাকে। কিছুক্ষণ পর আওয়াজটা নিজের থেকেই থেমে যায়, কিন্তু এতে সবাই খুব ভয় পেয়ে যায়। আর তাই স্যানফোর্ড ফ্যামিলি একসাথেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রুথও তার বাবার সাথেই ঘুমায়। রাতে অ্যামান্ডা ছোট মেয়ে রোজ এর চোখে ঘুম ধরে না। সে তার মাকে বলে, আমি এপিসোড দেখার জন্য অপেক্ষা করতে করতে আর পারছি না। পরদিন সকালে তারা একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়। সকালে আর্চি যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে বুঝতে পারে তার দাঁতগুলো খুলে খুলে পড়ছে। অ্যামান্ডা আর ক্লে এই বিষয়টা নিয়ে একদম ভয় পেয়ে যায়। তারা সত্যি বুঝতে পারছিল না যে আর্চির দাঁতগুলো কেন পড়ে যাচ্ছিল, আর এমন অবস্থায় তাদের কী করা উচিত। দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিতে আর্চির সঠিক ট্রিটমেন্টও করা সম্ভব ছিল না। তার মধ্যে আবার সকাল থেকে রোজকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই বিষয়গুলো নিয়ে অ্যামান্ডা আর ক্লে একদম ভেঙে পড়েছিল। তখন স্কট তাদেরকে ড্যানির কথা বলে। সে অ্যামান্ডাকে বলে, তুমি কিছুদিন আগে যাকে মার্কেটে যে দেখেছিলে সে এখান থেকে কাছেই থাকে। আমি জানি তার কাছে সবসময় প্রয়োজনীয় জিনিসগুলো স্টক করা থাকে। হয়তো তার কাছে গেলে আর্চির জন্য মেডিসিন পাওয়া যেতে পারে। রুথ তার বাবার উপর মন খারাপ করেছিল, কারণ তার বাবা তাকে ছেড়ে অন্য লোকদের সাহায্য করে নিয়ে ব্যস্ত ছিল। তখন স্কট তার মেয়ের কাছে ওয়াদা করে বলে সে 1 ঘন্টার মধ্যে ফেরত আসবে। স্কট এবং ক্লে আর্চিকে নিয়ে ড্যানির কাছে যাওয়ার জন্য বের হয়। আর অ্যামান্ডা এবং রুথ রোজকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যেও সেই কুঁড়ে ঘরটার মধ্যে চলে আসে। এই সময় অ্যামান্ডা রুথের উপর চিল্লাচিল্লি শুরু করে দেয় এবং সে নিজে নিজেই ইমোশনাল হয়ে পড়ে এবং রুথের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি ভাবতাম সবাই খারাপ, শুধুমাত্র স্বার্থের জন্য একজন আরেকজন মানুষের সাথে থাকে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার চিন্তাভাবনাগুলো ভুল ছিল। তারা যখন সেই কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন সাইকেলের চাকার দাগ দেখতে পায়, যে দাগ সামনের দিকে চলে গেছে। এরপর রুথ আর অ্যামান্ডাকে অনেকগুলো হরিণ ঘিরে ফেলে এবং তারা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। অ্যামান্ডা আর রুথ ভাবে হরিণগুলো হয়তো তাদের হামলা করবে। তারা ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। এতে হরিণগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ক্লেয়ার স্কটকে দেখা যায় ড্যানির বাড়ির সামনে। তার ড্যানিকে ডাক দেয়। ড্যানি তাদের বলে, তোমরা তোমাদের গাড়ির কাছে যে দাঁড়াও আর তারপর বলো। এরপর ড্যানি তার হাতে একটা বন্দুক নিয়ে বাড়ির বাইরে আসে। স্কট ড্যানির এমন আচরণের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ একসময় তারা খুব ভালো বন্ধু ছিল। স্কট তার কাছে আর্চির জন্য হেল্প চায়। ক্লে তাকে বলে, আমার ছেলের কিছু একটা হয়েছে, সে বমি করছে আর তার দাঁতগুলো এমনি এমনি খুলে খুলে পড়ে যাচ্ছে। ড্যানি তখন বলে, দাঁত পড়ে যাওয়া ঘাবড়ানোর মতো কোনো বিষয় না, এটা এর আগেও অনেকের হয়েছে। মাঝে মাঝে প্রচণ্ড আওয়াজ করে যে শব্দটা হচ্ছে সে কারণে মানুষের শরীরে এ প্রভাবটা পড়ছে। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরা আসতে পারো। সে আরও বলে, আমি তো ভেবে অবাক হচ্ছি, এমন পরিস্থিতিতে তোমরা কিভাবে তোমাদের বাড়ি থেকে বের হয়ে আসলে। স্কট তখন তাকে বলে, কি বলছো তুমি এসব? আমরা দুজন বন্ধু। তখন ড্যানি বলে, সেসব পুরোনো কথা, এখন সময় পাল্টে গেছে স্কট। আমাদের উপর হামলা হয়েছে, আমরা এখন স্বাভাবিক অবস্থায় নেই। এটা একটা যুদ্ধ, আর এমন অবস্থায় আমার কাছে যেটা ঠিক বলে মনে হচ্ছে আমি সেটাই করছি। আমাকে আমার পরিবারকে প্রোটেকশন দিতে হবে প্রথমে, আর তোমারও তাই করা উচিত। ক্লে বলে, তাহলে আমরা এখন কোথায় যাব? কে আমাদের হেল্প করবে? সেখানে স্কট আর ড্যানির মধ্যে ঝগড়া শুরু হয়। তারা একজন অপরজনের দিকে বন্দুক পর্যন্ত তাক করে। তখন ক্লে তাদের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে এবং দুজনকে শান্ত করার চেষ্টা করে। ক্লে ড্যানিকে বলে, প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? আর আমি তোমাকে এর বিনিময়ে টাকাও দিব। তখন ড্যানি বলে, যদি দেশই না থাকে তাহলে টাকা দিয়ে কি করব? এরপর দেখা যায় ড্যানি তাদের হেল্প করে। সে আর্চির জন্য মেডিসিন দিয়ে দেয়। ড্যানি তাদের বলে, এই কাজটা কোরিয়ানদের হতে পারে অথবা চাইনিজদেরও হতে পারে। আমেরিকা কয়েক বছরে অনেক শত্রু তৈরি করেছে, আর এখন সে শত্রুগুলো সবাই একজোট হয়েছে। ক্লে তখন তাকে সেই লাল রঙের লিফলেটটা দেখায়।
তখন সে বলে এটা ইরানের কাজও হতে পারে। আসলে কারো কাছে সঠিক তথ্য ছিল না যে এসবের পিছনে কোন শক্তি আছে। ড্যানি বলে ফোন বন্ধ হয়ে যাওয়ার আগে আমার একজন বন্ধু আমাকে এমনই একটা ঘটনার কথা বলেছিল, কিন্তু সেখানে যে লিফলেট ফেলা হয়েছে সেটাতে চাইনিজ লেখা ছিল। এরপর তারা আর্চিকে মেডিসিন খাইয়ে দেয় এবং কারে উঠে বসে। তখন স্কট ক্লেকে বলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়বে, তুমি আমাকে বলো তুমি কি আমার সাথে আছো। ক্লে তখন তাকে বলে তুমি আমাকে এটা কেন জিজ্ঞাসা করছো। তখন স্কট বলে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এমন কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু তখন আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। সে আরও বলে আজকের যুগে কোনো দেশকে ফিনিশ করতে হলে 3টা চাল চালতে হয়। 1, কোনো দেশের সরকারকে পতন করার জন্য তাকে আইসোলেট করতে হবে, অর্থাৎ তাদের কমিউনিকেশন এবং ট্রান্সপোর্ট সিস্টেমকে পুরোপুরি অচল করতে হবে, পুরো দুনিয়ার সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দেয়া, আর যা আমাদের সাথে অলরেডি হয়েছে এবং আমরা তা দেখেওছি। 2, গোপন অস্ত্রের ব্যবহার আর ভুল ইনফরমেশন দিয়ে ভরকে দেয়া, এত পরিমাণে ভয় দেখানো কি তারা নিজেদের মধ্যেই সন্দেহ করতে শুরু করে, আলাদা আলাদা কাহিনী বানিয়ে সবার মাঝে ভয় স্থাপন করা। এতে তারা তাদের নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি করে দুর্বল হয়ে পড়বে। তারা নিজেরাই নিজেদের আর রক্ষা করতে পারবে না, নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করবে। আর যদি এই 2টা চাল সফলভাবে চালা যায় তাহলে 3 নম্বর চাল নিজের থেকে শুরু হবে। ক্লে বলে কি সেটা। স্কট বলে গৃহযুদ্ধ। যখন প্রথম 2টা চাল চালা সফল হবে তখন অটোমেটিক্যালি গৃহযুদ্ধ শুরু হবে, কারণ ততদিনে দেশের কোনো আইন কানুন থাকবে না, সরকার তো থাকবেই না। নিজেকে এবং নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য সবাই মরিয়া হয়ে থাকবে। এরপর রুথ আর অ্যামেন্ডাকে দেখা যায় জঙ্গলের মধ্য থেকে তারা শহর দেখছে, যেখানে বম্বিং হচ্ছে। শহরটা তখনও পুরোপুরি রণক্ষেত্র হয়েছিল, লোকজনের চিৎকার চেঁচামেচির আওয়াজ তখনও ভেসে আসছিল। অন্যদিকে এরা তখন একটা সেফ জায়গায় ছিল, কারণ এখন পর্যন্ত এ জায়গায় কোনো হামলা হয়নি। শহরের লোকজন নিজেরা এবং ফ্যামিলিকে বাঁচানোর জন্য মারামারি, খুন, ছিনতাই শুরু করে দিয়েছিল। যখন কোনো দেশের আইন ব্যবস্থা নষ্ট হয়ে যায় তখন এসবই ঘটে। মুভির শেষে আমরা রোজকে দেখতে পাই যে প্রথমে একটা বাড়ি দেখে সে বাড়িতে প্রবেশ করে। স্কট এমন একটা বাড়ির কথাই তাদের বলেছিল এবং সে আরও বলেছিল যে বাড়িতে একটা বাংকার থাকার কথা। রোজ সেই বাংকারটা খুঁজেও পেয়েছিল, যেখানে সে প্রচুর পরিমাণে খাদ্য, পাওয়ার সোর্স, ডিভিডি প্লেয়ার্সের প্রচুর পরিমাণে মুভি এবং সিরিজ পেয়েছিল। রোজ তার পছন্দের সিরিজের লাস্ট এপিসোডটা দেখছিল না, যেটা দেখার জন্য সে অস্থির হয়ে পড়েছিল। এখানে এসে সেটাও সে পেয়ে যায় এবং সে সেটা দেখা শুরু করে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।